একুশের ধাঁচেই এবার 24-এর পরেও ভোট পরবর্তী অশান্তি নিয়ে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে গিয়ে আবেদন করলেন যে সেখানে গিয়ে অন্তত যে জায়গাগুলো অশান্ত সেখানে গিয়ে যেন নিজে গিয়ে একবার সরেজমিনে দেখে আসুন কি অবস্থা এবং দ্রুত ব্যবস্থা নিন। আর্জি করছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তার আর্জি কার কাছে? রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে। তৃণমূলকে দোষারোপ করে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। ঠিক 21-এর ভোটের পরেও একই রকমভাবে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি রাজ্যপালকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিচ্ছেন। 24-এর পরেও সেই একই রকম ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে রাজ্যপালকে অশান্ত এলাকা পরিদর্শনের অনুরোধ শুভেন্দু অধিকারী। একুশের ধাঁচেই 24-এও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নালিশ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে এবং অনুরোধ তার যে যেন এই অশান্ত জায়গাগুলো একবার রাজ্যপাল গিয়ে দেখে আসেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, 2021-এর পরেও দেখা গিয়েছিল, এবার 2024-এর পরেও অশান্ত ভোট পরবর্তী অশান্তি নিয়ে অশান্ত জায়গায় যেন রাজ্যপাল গিয়ে পরিদর্শন করেন, কড়া ব্যবস্থা নেন। তৃণমূলকে দোষারোপ করে রাজ্যপালের কাছে নালিশ করছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? কেন আর সমস্ত আস্ফালন শেষ হয়ে গেল? শুভেন্দু অধিকারী গর্জন গর্জন শেষ? এই যে বললো কেন্দ্রীয় বাহিনী দেখবেন কিরকম পেটায়, এইসব কথা তো শুভেন্দু অধিকারী বলেছেন। তো বলেছেন যে গুলি করা হবে। তার আর একজন লোক যিনি দার্জিলিং এর ক্যান্ডিডেট জিতেছেন, তিনি বললেন যে গলি ঠোকনা চাইয়ে। তো সেগুলো কোস্কানি নয়, সেগুলো নির্বাচন সংক্রান্ত ভায়োলেন্স নয়। আর আজকে এখানে আবার রাজ্যপাল করবেন কি? রাজ্যপালের হাতে আইন শৃঙ্খলা। শুভেন্দু অধিকারী এখন নাকি কান্না করছেন কেন? রাজ্যপালের পেছনে গিয়ে ছিচকাদুনের মতন রক্ষা করুন রক্ষা করুন, আর এই যে চোখ পাকিয়ে বলছিলেন দেখে নেব, কি করব, মেরে দেব, 2 অক্ষর 4 অক্ষরের গালাগালি দিচ্ছিলেন, এই সব শেষ হয়ে গেল, ফু হয়ে গেল। আরো দিন যেতে দিন, দেখবেন শুভেন্দু অধিকারীর আপনাকে একটা বক্তব্য শোনাবো সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতির, যিনিও ভোট পরবর্তী অশান্তি করছেন এবং ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেছেন। তাদের মুরলীধর সেন স্ট্রিটের উল্টো দিকে মাহেশ্বরী ভবনে তাদের থাকার ব্যবস্থা করেছেন এবং পাল্টা মারের হুঁশিয়ারি দিচ্ছেন সুকান্ত মজুমদার। সেই বক্তব্য আপনাকে শোনাবো, আপনি শুনুন প্লিজ। আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো, 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে। একটু ধাক্কা দরকার, 140 অবধি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে। দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজনে। যদি তৃণমূল সংযত না হয় পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি। জয়প্রকাশ দা, শুনলেন মারের পাল্টা মার, সুকান্ত মজুমদারের নিদান। এরা তো প্রথম দিন থেকে গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। কেউ বলেছিলেন বাঁশ কেটে রাখতে, কেউ গদা দেখিয়েছিলেন, কেউ ত্রিশূল দেখিয়েছিলেন, কেউ বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। আর এখন ইনি রাজ্য সভাপতি, কোন রকমে নিজের আসনটা রক্ষা করতে পেরেছেন, কিভাবে করেছেন সেই প্রশ্নে যাচ্ছি না। তিনি বলছেন পাল্টা মার হবে। এই পাল্টা মার হবে বলে তিনি নিজেদের যে কর্মী, দলের কর্মীদের বিপদে ফেলছেন না তো? এই পাল্টা মার বলে অশান্তি তৈরি করা, উনি গিয়ে ঠেকাবেন সব। এই জন্যই বিজেপি আজকে এই রকম খারাপ অবস্থায়। আর একটা কথা আপনাদের মাধ্যমে সুকান্ত মজুমদারকে মনে করিয়ে দিই, 2019-এর যে 18টা সিট জেতা হয়েছিল, বিজেপি জিতেছিলেন, সেই সময় 121টা বিধানসভা
বিধানসভায় বিজেপি এগিয়েছিল। আর আজকে উনি বলছেন যে 100টাতে এগিয়ে আছি, আর বেশি দূর নয় 140 পেতে। 2019-এর পর 2021-এ কি অবস্থা হলো? আগলাবার 200 পার বলে লড়েছিলেন, সেখানে 77-এ আটকে গেলেন। আজকে সেইটা সংখ্যাটা নেমে এসছে 65-তে। 21-এর পর একটা নির্বাচন জিততে পারেননি। 2024-এ এসে ভরাডুবি হয়েছে ওনার ধন্যবাদ, অনেক সভাপতি। ধন্যবাদ আপনাকে। রাজনীতির খবর তো থাকবেই, তবে তার সঙ্গে আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, কারণ প্যাচ প্যাচে গরম, ঘাম, ভ্যাপসা গরম, দক্ষিণে ওদিকে উত্তরে আবার হচ্ছে বৃষ্টি। কেন হচ্ছে এরকম? হাওয়া অফিস কি বলছে? কতদিন থাকবে এই গরম? আর পশ্চিমের জেলার কি অবস্থা? সেখানে তো দক্ষিণে সবচেয়ে বেশি গরম পড়ে। জানবো, বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? কতদিন এই ভ্যাপসা গরমে কাটাতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে? অতনু, এখন রাজ্যে প্রায় 3 ধরনের আবহাওয়া যদি আমরা দেখি, যে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একেবারে দাঁড়িয়ে থাকলে ঘাম হচ্ছে, এবং টপ টপ করে ঘাম পড়ছে, ঘাম প্যাচপেচে। অন্যদিকে পশ্চিমের দিকে একেবারে শুকনো গরম আসছে, অর্থাৎ পশ্চিমের দিকের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া এসে তাপমাত্রা বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি, যদিও এখনো তাপপ্রবাহ থেকে অনেকটাই দূরে, কিন্তু একটা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আর অন্যদিকে একেবারে উত্তরবঙ্গে একদম ভিন্ন চিত্র, সেখানে মৌসুমি বায়ু পৌঁছে গেছে, বর্ষা পৌঁছে গেছে, এবং রীতিমতো ভারী বর্ষা চলছে, বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেন হলো? অর্থাৎ একদিকে বর্ষা থমকে গেছে, 31শে মে থেকে বর্ষা একেবারে থমকে গেছে ইসলামপুরে এসে, তার নিচের দিকে আর আসছে না, অনুকূল পরিস্থিতি নেই, কারণ এখানে গরম এবং অস্বস্তি থাকছে। একদিকে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে 2 নম্বর, যে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, আর এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। একদিকে বর্ষা আসছে না, তার যে প্রভাব, অন্যদিকে এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আসছে, আর তাপমাত্রা বাড়বে, আরো 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ এই উইকেন্ডের আগে। কাজেই এই অবস্থা চলবে, হাওয়া অফিস কিছু বলতে পারছে? না, এখনো পর্যন্ত হাওয়া অফিস যে অনুমান করছে, তাতে 12-13 তারিখের আগে অনুকূল পরিস্থিতি আসবে না, আর তাই আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই পরিস্থিতিই থাকবে। বর্ষা আসার অর্থাৎ আগামী এক সপ্তাহ এই পরিস্থিতির মধ্যে দিয়ে দক্ষিণবঙ্গের মানুষকে যেতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। কিন্তু দক্ষিণবঙ্গের থেকেও খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলোয়। বিশ্বজিৎ যেরকম বলছিল 40-এ পৌঁছে যেতে পারে, আগামী এক সপ্তাহ এরকম একটা পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলোর মধ্যে থেকে পুরুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাঁকুড়া। আমি পুরুলিয়া থেকে, আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন, এবং বাঁকুড়া থেকে আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন। প্রথমে ইন্দ্রজিতের থেকে একটু জানার চেষ্টা করব। মাঝে বৃষ্টি হয়ে আবহাওয়া অনেক অনুকূল হয়ে গিয়েছিল, মনে হয়েছিল সেই আগের মতো পরিস্থিতি হবে না, কিন্তু যে গরম এখন পড়েছে, এই গরম পুরুলিয়ার মানুষ সাধারণত দেখেনি, কারণ পুরুলিয়া লু দেখেছে, এরকম প্যাচ প্যাচে গরম দেখেনি। কি অবস্থা মানুষের? দেখো অতটা একেবারেই ঠিক, তার কারণ গত 4 তারিখ বৃষ্টি হয়েছিল, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল, তাতে তাপমাত্রা কিছুটা কমেছিল, এবং একেবারেই জেলাবাসী ভেবেছিল যে আর তাপমাত্রা বা এই গরম ভোগ করতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা আরও নতুন করে ঊর্ধ্বমুখী, এবং একেবারে অস্বস্তিকর ভ্যাপসা গরম, এবং 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা। একেবারেই গরমের ছবিটা যেমনটা থাকে ঠিক তেমনই। সকাল থেকে চড়া রোদ, এবং একটু বেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। গ্রীষ্মকালের গরমের যে ছবি ধরা পড়ে, কার্যত ঠিক একই রকম রয়েছে, এবং এই গরম আগামী আরও কয়েকদিনে আরও বাড়বে যদি বৃষ্টি না হয়। ফলে গত 4 তারিখে যে বৃষ্টি হয়েছিল, তাতে সাময়িক তাপমাত্রা কমলেও আবার নতুন করে ঊর্ধ্বমুখী, আবার গরমে নাজেহাল জেলার মানুষ। এবং এই বিশ্বজিৎ যেমনটা বলল, বাঁকুড়ার পরিস্থিতিও কি একই রকম, প্রিয়ব্রত? একেবারে তুমি যেমনটা বলছিলে যে প্যাচপ্যাচে গরম আমরা কিন্তু দেখি না। আমরা যেটা দেখি, প্রচণ্ড রোদ থাকে সকাল থেকে, এবং তীব্র গরম হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, কারণ লু চলে। কিন্তু বাঁকুড়ার মানুষ এই 60% আপেক্ষিক আর্দ্রতা, সেখানে প্যাচপ্যাচে গরম, সকাল থেকে রোদ উঠছে ঠিকই, কিন্তু তাপমাত্রা সেরকমভাবে বাড়ছে না, 39-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে, কিন্তু তারপরও কিন্তু নাজেহাল হতে হচ্ছে জেলার মানুষকে, কেননা প্যাচপ্যাচে গরমে বেরোলেই যেন গায়ে চ্যাটচ্যাট ভাব একটা, এবং ফ্যানের তলা থাকলেও সেটাতেও কিন্তু নিস্তার মিলছে না। সেক্ষেত্রে মানুষজন গাছ
গাছের তলায় অনেকটা বেশি প্রেফার করছে। এর পাশাপাশি জল, প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে, যেভাবে আখের রস থেকে শুরু করে ডাবের জল, সবজি জল খাচ্ছে। এর পাশাপাশি আইসক্রিম খেতে হচ্ছে। মানুষজন ভিড় করছে এইসব দোকানগুলো, কারণ মানুষের শরীরে জল বেরিয়ে যাচ্ছে ঘামের আকারে। এই ধরনের গরম অথচ একই রাজ্যে কত বৈচিত্র্য দেখুন। দক্ষিণে প্যাচপ্যাচে গরম, প্রায় 40 ছুঁই হয়ে যেতে পারে পশ্চিমের জেলাগুলোয়। আবার কোথাও সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, যেমন মালদা থেকে সেবক রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সেবক, মালদায় অন্তত অন্য জায়গার তুলনায় কিছুটা হলেও মনোরম পরিবেশ তো? একদমই ঠিক, যেমনটা বলছিলে, গত কয়েকদিন ধরে মালদাতেও অসহ্য গরম ছিল, মানুষ কষ্ট পাচ্ছিলেন গরমে। কিন্তু আজকে সকাল থেকে অনেকটাই বদল, সেই অস্বস্তি উধাও। আর সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা কয়েক পশলা বৃষ্টিও হয়, কখনো হালকা কখনো মাঝারি, সব মিলিয়ে এখন আকাশ একটু পরিষ্কার হয়েছে, হালকা রোদও উঠেছে। কিন্তু অসহ্য যে গরম ছিল তা কিন্তু কার্যত উধাও, এবং তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমেছে। গত কয়েকদিনে 38 থেকে 40-এর কাছাকাছি ঘোরাঘুরি করছিল তাপমাত্রা, আর এখন এই মুহূর্তে 32 থেকে 33। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু মনোরম আবহাওয়া বলাই যেতে পারে মালদায়। অতন কথা গতকাল সবাই বলছিলেন, এবং তার পাশাপাশি পরিবেশবিদরা বলছিলেন একদিন পরিবেশ বাঁচানোর কথা বললে হবে না, আমাদের বাস্তুতন্ত্র ইকোসিস্টেমকে বাঁচাতে রোজ কাজ করে যেতে হবে। সেরকমই কিছু যুবক যুবতী তারা কাজ করে যাচ্ছেন, তাদের ছবি একবার দেখাই। এই গরমে আমরা যতটা কষ্ট হচ্ছে ঠিক ততটাই কষ্ট হচ্ছে পশু পাখিদের। তো পাখিরা জল খাবে কি করে, কোথায় কিভাবে জল পাবে? তো সেই জল রাখার ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। আলিপুরদুয়ারের ছবি দেখছেন আপনারা। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজকুমার, কিভাবে কাজ করছে এই যুবক যুবতীরা, মানে এদের কোনো গ্রুপ রয়েছে? একদমই অতনুদা, যে এই যে যুবক যুবতীরা যারা এই কাজ করছে তারা কিন্তু আলিপুরদুয়ার যে নেচার ক্লাব, সেই নেচার ক্লাবের সাথে যুক্ত বলেই জানা যাচ্ছে। এরা অভিনব কায়দায় একেবারে ছোট ছোট যে কংক্রিটের তৈরি, যেটাকে আমরা স্থানীয় গ্রামীণ ভাষায় চারি বলি অনেক সময়, যেটাতে গরুতে জল দেওয়া হয়, এইরকম ছোট ছোট চারি অর্থাৎ জলের পাত্র তৈরি করে তাতে পরিষ্কার জল দিয়ে তারা আলিপুরদুয়ার শহরের, যে শহর সবুজের শহর নামে পরিচিত, সেই শহরের বিভিন্ন রাস্তাঘাটের পাশে, মাঠের পাশে এগুলো তারা রাখছে, যাতে পশু পাখিরা এখান থেকে জল পায়, যাতে তাদের তৃষ্ণা মেটে, এবং জলের অভাবে যেন কোনো পশু পাখির এই গরমে মৃত্যু না হয়, তা রুখতেই কিন্তু এই যুবক যুবতীরা এই উদ্যোগ নিয়েছে। অতনুদা, ধন্যবাদ। আমাদের সংস্থা আলিপুরদুয়ার নেচার ক্লাবের যারা সদস্য আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো ওদের মস্তিষ্ক প্রসূতই এটা যে বিভিন্ন শহর এবং শহরতলি অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি আমরা জলের পাত্র বসাই, সেখানে জলটাকে রাখতে পারি, সেখানে পাখিরা এবং পশুরা তাদের তৃষ্ণাটা মেটাবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি, যাতে ওরা একটু পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে। আসুন আপনাদের একটা ভুতুরে বাড়ি দেখাই, দেখলে ভুতুরে বাড়ি মনে হবে। দেখুন, এবার আপনাদের বলি, আসলে এটা আইসিডিএস কেন্দ্র। ওই দেখুন, টিনের চাল ফুটো হয়ে জল পড়ে, দেওয়ালগুলো জরাজীর্ণ অবস্থা, ঝোপ আগাছার মধ্যে কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে পড়াশোনাই হবে কি করে, আর কি করেই বা এখানে মিড ডে মিলের খাবার রান্না হবে, খাওয়াই বা হবে কি করে ওই একটা ঘরের মধ্যে? রকি প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রকি, এই আইসিডিএস কেন্দ্র কোথাকার? অতন, তোমাকে বলে রাখতে চাইবো যে এই যে আইসিডিএস সেন্টারটি এখন দর্শকেরা দেখছে, সেটা কিন্তু পানাহাট ব্লকের অন্তর্গত সাকরঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত 277 নম্বর আইসিডিএস সেন্টার। দেখলে মনে হতেই পারে ভুতুরে বাড়ি, কারণ জরাজীর্ণ অবস্থা সেই আইসিডিএস সেন্টারে, এবং ঝড়ের সময় কিন্তু শিল পড়ে একদম চালনির মতো ঝাঁঝরা হয়ে গিয়েছে টিন, এমনকি দেওয়াল খসে খসে পড়ছে। জরাজীর্ণ অবস্থা আইসিডিএস সেন্টার, গোটা এলাকায় কিন্তু জঙ্গলে ঝোপঝাড়ে ভরে গিয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে সাপ
বিক্ষোভের উপদ্রব বেড়ে যায়, এমনটা কিন্তু দাবি করেছে সেখানে যে কর্মী রয়েছে এবং পার্শ্ববর্তী এলাকার যে অভিভাবকেরা রয়েছেন যাদের বাচ্চারা এখানে পড়তে আসেন তাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা এবং বর্ষাকালে গোটা ঘরে কিন্তু জল জমে যায়, যার ফলে পঠন পাঠন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হয়েছে বিডিও এবং সিডিপিও কে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো এই আইসিডিএস সেন্টারের উপরে নির্ভর করে রয়েছে 75টি শিশু, এখান থেকেই তাদেরকে কিন্তু 75টি শিশু, সঙ্গে থাকো কি 75টি শিশুর খাবার দাবার এখানে বন্দোবস্ত করা হয়। আইসিডিএস কর্মী কিভাবে করেন এই সব কিছু ম্যানেজ, শুনবো তার কথা। কিন্তু এই 75 জন শিশুর অভিভাবক তারা ভয়ই আর বাচ্চাদের এখানে পাঠাতে চাইছেন না, তাদের কথাও শুনবো। খুবই খারাপ, জল পড়েছে আর দোয়াল ভাঙি গেছে, টিনের ফুটো হয়ে গেছে, সেন্টার তাড়াতাড়ি ছুটি করে দিয়ে যায়। আর দোয়াল তো এখানে সব ভাঙি পড়েছে। ভালোটা চাই, ঘরটা হোক ভালো। অবস্থা তো খুবই খারাপ, প্রত্যেক বাড়ি বর্ষার সময় জল ঢুকে যায়, যখন জল ঢুকে যায় তখন তো বাচ্চা আমি বসাতে পারি না, পড়াতেও পারি না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একই ঘরে পড়ানোও হয় রান্নাও করা হয়। আমি বাচ্চাদের বসাতেই তো ভয় পাই, যখন তখন এই দেয়ালটা যদি ভেঙে পড়ে কোনো বাচ্চার গায়ে তাহলে আমি কি করবো তখন। রকি, এই আইসিডিএস কেন্দ্রটি সাঁকোয়াঝোড়া 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, পঞ্চায়েত কি বলছে? দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা সেই এলাকারই গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছে প্রতিক্রিয়া নিতে যাই, তিনি কিন্তু স্বীকার করে নাই যে দীর্ঘদিন ধরে কিন্তু এই আইসিডিএস সেন্টারটি বেহাল অবস্থা রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে পরিদর্শন করে গিয়েছেন এবং তা কিন্তু অতি শীঘ্রই মেরামতের কাজ শুরু হবে বলে তিনি দাবি করেছেন। যদিও সিডিপিও যে রয়েছেন তিনি কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেন, বক্তব্য দিয়েছেন যে ফান্ড যতদিন না আসবে সেখানে কাজ করা সম্ভব না, ফান্ড এলেই সেখানে কাজ করা হবে এবং উদ্বোধন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। অতনু, ধন্যবাদ। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণও হয়ে গেছে, এবার এজেন্সি তাল বাহানা করে এখনো পর্যন্ত কাজ করছে না। না আমি এজেন্সিকে চাপ দিতে পারি, না আমি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এটা অবশ্যই বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবকে দেখা উচিত, খুব দ্রুততার সঙ্গে যাতে এই কাজটুকু হয় এতটুকু আমি আশা রাখি। এদিকে কেতুগ্রাম মোড় গোপালপুর পঞ্চায়েতে এক সিপিআইএম কর্মীর বাড়িতে বিস্ফোরণে চাল উড়ে গেল। কেতুগ্রাম মোড়ের ঘটনা, কেতুগ্রাম মোড় গোপালপুর পঞ্চায়েতের ঘটনা। শৌচালয়ের ছাদ উড়ে গেল বিস্ফোরণে, কেউ জখম হয়েছেন। কিভাবে ঘটল বিস্ফোরণ? রণদেব প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। রণদেব, দেখো অতএব তুমি যেরকমটি বলছিলে যে কেতুগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির মুরগ্রাম গোপালপুর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের অধীনে হাটমুরগ্রাম গ্রামের উত্তরপাড়ার ঘটনা, যে ঘটনা শ্যামল ঘোষ হচ্ছে স্থানীয় তৃণমূলের দাবি যে ও সিপিআইএম কর্মী গ্রামে অশান্তি করার জন্যই এখানে বোমা মজুদ করেছিল এবং সেই মজুদ বোমা আজ সকাল 6টা নাগাদ বিস্ফোরণের জেরে কংক্রিটের যে শৌচালয়ের ছাদ এবং তার সঙ্গে প্রাচীর দুটোই উড়ে গেছে এবং পড়েও গেছে। বাড়িতে কেউ নেই, এই ঘটনায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। পুলিশ খবর পাওয়ার পরেই কিন্তু কেতুগ্রাম থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে এলাকায় আসে এবং আর বোমা কোথাও আছে কিনা সেটারও তল্লাশি চালায়। আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। বাড়ির মালিক ঘটনার পর থেকেই কিন্তু পলাতক। এই মুহূর্তে কেতুগ্রাম থানার পুলিশ বাড়িটিকে সিল করে দিয়েছে, সামনে পুলিশও বসিয়ে রেখেছে এবং সিভিক ভিলেজ পুলিশও আছে। কেতুগ্রামের যে সিপিএম তৃণমূল খোঁচা দিতে ছাড়ছে না এই ঘটনায়, যেহেতু সিপিআইএম কর্মী সুতরাং খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। ওর সিপিএমই করে, বাড়াবাড়ি সিপিএম করে, ওর দাদা সিপিএম এলসিএম ছিল। কি এখানে কি বোম কেউ মেরেছে না? বোম হয়তো মজুদ করে রেখেছিল ওরা, কি জন্য মজুদ রাখতে পারে? কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল, না বোম রাখবে কেন? লোকসভা ভোট, হ্যাঁ ভোটে। আপনাদের এখানে কি কোনো অশান্তি আছে নাকি? অশান্তি হয়নি, কিন্তু অশান্তি হয়তো করার পরিকল্পনা করেছিল ওরা। এদিকে যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে নাকি সিপিআইএম এর কোনো যোগাযোগই নেই, দাবি করছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তৃণমূল যে অভিযোগ করছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যার বাড়িতে বোম ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই, সে সিপিএমের কোনো কর্মীও নয়, আর এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত নয়, সিপিএমের কোনো যোগাযোগও নেই। এদিকে ভগবানপুর থানা ঘেরাও করেছেন গ্রামের মানুষ, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দেখুন সেই ছবি। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কেননা তিনি নাকি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন।
রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু কি নিয়ে শুরু জানবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো অতনুর যে খবর আমরা দেখাচ্ছি সকাল থেকে, সেখানে দেখতে পাবে যে রাস্তায় টায়ার চালিয়ে কিন্তু ভগবানপুরের বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু তাই নয়, থানা ঘেরাও করেছেন। কারণটা কি না, তৃণমূলের এক স্থানীয় পঞ্চায়েত সদস্য গিয়েছিলেন এক নাবালিকার ওপর নির্যাতন হয়েছে সেই নিয়ে অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ যেটা অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, থানা পুলিশ অভিযোগ নিচ্ছিল না। তা নিয়ে তিনি কিন্তু সোচ্চার হন। তার কারণেই তাকে পুলিশ মারধর করেছে, থানায় ঢুকিয়ে এমন অভিযোগ করা হচ্ছে মাথা ফেটেছে। এবং এই কাজ নিয়ে তিনি যখন মারধর খাচ্ছেন, তার অনুগামীরা বাইরে ছিলেন, ঘনিষ্ঠরা, তারা দেখে খবর দেওয়ার পর কিন্তু দেখা যায় আজকে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। অতনু তারা ভগবানপুর থানার সামনে দফায় দফায় ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং রাস্তায়, রাজ্য সড়ক বাজপুর থেকে এগরা যাওয়ার রাস্তায় ভগবানপুরে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা এখনো অবরোধ চলছে, রীতিমতো নাকাল অবস্থা এই গুরুত্বপূর্ণ রোডে।